স্বাগত বিশ্বযোগের সাথে আছে আমি আফরোজা মৌটু। সেই শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখে তাহলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। একই দিন হরমুজ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে 4টি শর্ত দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। অন্যদিকে আগামী সোমবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা হতে পারে বলে জানা গেছে। তবে বুধবারের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি না হলে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দেওয়ার পর এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে 4টি কঠোর শর্ত জারি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। বর্তমানে কার্যকর থাকা যুদ্ধবিরতির আবহে এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। IRGC নৌবাহিনী ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে বেসামরিক নৌযানগুলো চলাচলের ক্ষেত্রে শুধু ইরানের নির্ধারিত রুট ব্যবহার করতে পারবে। প্রণালী দিয়ে যে কোনো ধরনের সামরিক জাহাজ বা যুদ্ধজাহাজ চলাচল আগের মতোই কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিটি জাহাজ পারাপারের জন্য IRGC নৌশাখার কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে এবং এই যাতায়াত সুবিধা চলমান যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং লেবাননের যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়নের উপর নির্ভরশীল বলেও বিবৃতিতে জানায় IRGC। এর মাধ্যমে ইরান স্পষ্ট করে দিয়েছে যে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুযোগ দেয়া হলেও এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তাদের সামরিক নিয়ন্ত্রণ ও তদারকি আগের মতোই অটুট থাকবে। এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে জানিয়েছিলেন, লেবাননে 10 দিনের যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গতি রেখে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও দেশটির ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও ঘোষণা দিয়েছেন। তবে হরমুজে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে আবারও ওই নৌপথ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন, হরমুজ নিয়ে সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে নয় বরং আলোচনার টেবিলে নিতে হবে। এ সময় ট্রাম্প সম্প্রতি ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে অন্তত 7টি মিথ্যাচার করেছেন বলেও অভিযোগ তোলেন গালিবাফ। এদিকে ইরানের সঙ্গে বিরোধ প্রায় শেষ হয়ে এসেছে এবং দেশটি যুক্তরাষ্ট্রের প্রায় সব শর্ত মেনে নিয়েছে বলে দাবি করে ট্রাম্প বলেছেন, 2-1 দিনের মধ্যেই দুই দেশের মধ্যে একটি চুক্তি হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী সোমবার দ্বিতীয় দফার আলোচনা হতে পারে বলে সংবাদ মাধ্যম CNN-কে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা। আর এ বৈঠককে সামনে রেখে রবিবার ইসলামাবাদে যেতে পারেন আলোচনাকারীরা। সৃষ্টি ঘটক, 71। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ সহ বিশ্ব নেতারা। এই সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী ও কার্যকর হবে বলে আশাবাদী যুক্তরাজ্যের। ফ্রান্স বলছে, এই জলপথে কোনো ধরনের নিয়ন্ত্রণ বা টোল ব্যবস্থা মেনে নেওয়া হবে না। অন্যদিকে এটি একটি ইতিবাচক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্শিরা হোসেন। গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী আবারও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। তবে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং শর্ত নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। হরমুজ খোলার ঘোষণাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বহাল রাখার কথাও জানান তিনি। ইউরোপীয় দেশগুলো এই পরিস্থিতিকে জানালেও সতর্ক অবস্থান নিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সিদ্ধান্তটি হতে হবে দীর্ঘস্থায়ী ও কার্যকর। ইরান ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জলপথটি খুলে দেওয়ার যে ঘোষণা এসেছে তাকে অবশ্যই একটি স্থায়ী ও কার্যকর প্রস্তাবে পরিণত হতে হবে। পরিস্থিতি অনুকূলে আসা মাত্রই জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে ফ্রান্স ও যুক্তরাজ্য একটি বহুজাতিক মিশনের নেতৃত্ব দেবে। আর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, এই জলপথে কোনো নিয়ন্ত্রণ বা টোল ব্যবস্থা মেনে নেওয়া হবে না। আমরা হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। সেই সাথে যুদ্ধ শুরু হওয়ার আগে কার্যকর থাকা যাতায়াতের সব শর্ত নতুন করে প্রতিষ্ঠা করা হোক। আর আমরা অবশ্যই সকল ধরনের নিয়ন্ত্রণ ও টোল প্রদানের বিরুদ্ধে।
অন্যদিকে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ জানিয়েছে হরমুজ প্রণালী নিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মিশনে সহায়তা করতে প্রস্তুত জার্মানি। হরমুজ প্রণালী খোলা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টিফেন টুজারিক জানান, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা জরুরি। ইরানের হরমুজ খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। তিনি এটিকে সঠিক পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। জাতিসংঘের অবস্থান স্পষ্ট, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী অবাধ নৌ চলাচলের অধিকার সবার জন্য নিশ্চিত করতে হবে এবং সব পক্ষকে তা মেনে চলতে হবে। মহাসচিব শান্তিপূর্ণ সমাধানের জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার প্রধান জানিয়েছেন, ঘোষণাটি বাস্তবে কতটা কার্যকর তা যাচাই করা হচ্ছে। বিশ্বের শিপিং কোম্পানিগুলো এখনো ঝুঁকি বিবেচনায় সতর্ক। বড় কোম্পানিগুলো জানিয়েছে, খনি বা নিরাপত্তা ঝুঁকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত তারা এখনই এই পথে জাহাজ চালাবে না। তবে এরই মধ্যে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। প্রণালী খোলার খবরে তেলের দাম কমতে শুরু করেছে, যা বিশ্ব অর্থনীতির জন্য স্বস্তির ইঙ্গিত দিচ্ছে। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। ইরান হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত ঘোষণা করার পরই বিশ্ববাজারে কমেছে তেলের দাম। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $৮৮ নেমে এসেছে। অথচ দিনের শুরুতেও এর দাম ছিল $৯৮ উপরে। একইভাবে মার্কিন তেলের মানদণ্ড হিসেবে পরিচিত নাইমেক্স লাইট সুইট ক্রুডের দামও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত হওয়ার খবরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। প্যারিসের সিএসি এবং ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স উভয় বাজারের সূচকই 2% বেশি বেড়েছে। লন্ডনের এফটিএসি সূচকেও কিছুটা বৃদ্ধি দেখা গেছে। ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির দুটি উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় দফার আলোচনার জন্য মঙ্গলবার থেকেই প্রস্তুতি শুরু করা হয়েছে। ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত 28 ফেব্রুয়ারি থেকে টানা 40 দিন যুদ্ধের পর 8 এপ্রিল 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। শুরু থেকেই এই যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী ছিল পাকিস্তান। পরে স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষর করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সংলাপে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। কিন্তু টানা 21 ঘন্টা আলোচনার পরও চুক্তি স্বাক্ষর হয়নি। পরে দ্বিতীয় দফা সংলাপের ব্যাপারে আলোচনা হলে প্রস্তুতি শুরু করে পাকিস্তান। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্রের দাবি সত্ত্বেও তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়নি এবং এ ধরনের কোনো প্রতিশ্রুতি দেওয়ার কথা অস্বীকার করেছেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করবে। এমনকি গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র ইরানের সব পারমাণবিক ধুলো নিয়ে নেবে। ট্রাম্পের এমন দাবি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজকে তিনি বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম তাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র। এই অবস্থায় এটি কোথাও হস্তান্তর করা হবে না। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি আলোচনায় এখন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু তেহরানের জব্দ হয়ে থাকা বিপুল বৈদেশিক সম্পদ। তেল বিক্রির আয় থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সবই আটকে আছে বিভিন্ন দেশে। বিশ্লেষকদের মতে এই অর্থ মুক্তি পেলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। যুদ্ধবিরতির উদ্দেশ্যে ইরানের প্রস্তাবিত 10 দফার গুরুত্বপূর্ণ একটি শর্ত তাদের জব্দ হওয়া সম্পদ ফিরিয়ে দেয়া। আসন্ন দ্বিতীয় ধাপের ওয়াশিংটন তেহরান বৈঠককে ঘিরে আবারও আলোচনায় এসেছে এই বিষয়টি। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে ইরানের প্রায় $100 বিলিয়ন সম্পদ আটকে আছে। এই সম্পদ ছাড় হলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিদেশে জব্দ থাকা ইরানের মোট সম্পদের মধ্যে রয়েছে তেল ও গ্যাস বিক্রি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, বিদেশি ব্যাংকে জমা আমানত এবং বিভিন্ন আর্থিক বিনিয়োগ। এর মধ্যে চীনে অন্তত $20 বিলিয়ন, ভারতে প্রায় $7 বিলিয়ন, ইরাকে $6 বিলিয়ন, কাতারে $6 বিলিয়ন এবং যুক্তরাষ্ট্রে সরাসরি ইরানের প্রায় $2 বিলিয়ন জব্দ রয়েছে।
1979 সালে তেহরানে মার্কিন দূতাবাসে জিম্মি সংকটের জেরে যুক্তরাষ্ট্র প্রথমবার ইরানের সম্পদ জব্দ করে। পরবর্তীতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কয়েক দফায় নিষেধাজ্ঞা আরোপ করে। আর আদালতের নির্দেশ বা নীতিগত সীমাবদ্ধতার কারণে ইরান এই অর্থ উত্তোলন, স্থানান্তর বা বিনিয়োগ করতে পারে না। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে ইরানে উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং বিনিয়োগ সংকট তৈরি হয়েছে। এই অর্থ ফেরত এলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে, রিয়ালের মান স্থিতিশীল হতে পারে এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। শারমিন স্বপ্না, ৭১। যুক্তরাষ্ট্রকে নিজের শক্তির ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যারিজোনার ফিনিক্সে টার্নিং পয়েন্ট ইউএসএ এর এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি ন্যাটোর কড়া সমালোচনা করেন। ভাষণে ন্যাটোকে শত্রু হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন ন্যাটো যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি। বর্তমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক পদক্ষেপ এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সময় ন্যাটোর কিছু সদস্য দূরত্ব বজায় রাখায় নতুন করে প্রশ্ন উঠেছে জোটের ভূমিকা নিয়ে। আমাদের পূর্বপুরুষরা জানতেন যুক্তরাষ্ট্রের শত্রুদের সঙ্গে কিভাবে মোকাবেলা করতে হয়, আর ন্যাটো আমাদের পাশে না থেকে শত্রুর ভূমিকা পালন করছে। আমাদের নিজেদের উপরই নির্ভর করতে হবে, অন্য দেশ বা বাইরের কারো ওপর ভরসা করা যাবে না। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত এলাকার যেসব শহর এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে সেখানে তারা ঘরবাড়ি ধ্বংস করছে। সীমান্তবর্তী কয়েকটি এলাকায় বিভিন্ন স্থাপনা উড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন তারা লেবাননের শহরগুলো ধ্বংস করে দিতে চান যাতে বাসিন্দারা আর সেখানে ফিরে যেতে না পারেন। লেবাননে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান এখনও শেষ হয়ে যায়নি বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন বন্ধু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধেই তিনি এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। নেতানিয়াহু দাবি করেন ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর প্রায় ৯০% ক্ষেপণাস্ত্র ও রকেট মজুদ ধ্বংস করে দিয়েছে, তবে গোষ্ঠীটিকে পুরোপুরি নির্মূল করার কাজ এখনো বাকি উল্লেখ করে তিনি বলেন অভিযান এখনো শেষ হয়নি। তবে নেতানিয়াহুর এই বক্তব্যের কিছু সময় পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর বার্তা দেন ট্রাম্প। তিনি জানান যুক্তরাষ্ট্র এখন থেকে ইসরায়েলকে লেবাননে আর কোনো বোমা হামলা চালানোর অনুমতি দেবে না। এর আগে বৃহস্পতিবার থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, আর এই যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। লেবানন ও ইসরায়েলের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে কঠোর অবস্থান জানালো হিজবুল্লাহ। গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা ওয়াফিক সাফা বলেছেন কোনো পরিস্থিতিতেই তারা অস্ত্র ত্যাগ করবে না। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার, বন্দী মুক্তি এবং বাস্তুচ্যুতদের ঘরে ফেরা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণের প্রশ্নই ওঠে না। সাফা আরও বলেন হিজবুল্লাহ ও ইরান একে অপরের অবিচ্ছেদ্য অংশ। তাদের সম্পর্ক ধর্মীয়, আদর্শিক ও কৌশলগত। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভবিষ্যৎ আলোচনায় হিজবুল্লাহর নিরস্ত্রীকরণকে প্রধান শর্ত হিসেবে তুলে ধরছেন। প্রায় 1 মাসের জন্য সমুদ্রপথে নিষিদ্ধ থাকা রাশিয়ার তেল কেনার অনুমতি আবারও বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার তারা এই তথ্য জানায়। তবে অনেক আইন প্রণেতা বলছেন ইউক্রেন যুদ্ধ চলার মধ্যেই সরকার রাশিয়ার কিছু নিয়ম প্রতি কিছুটা নরম আচরণ করছে। এই ছাড়ের ফলে এখন দেশগুলো জাহাজে আনা রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্য 16 মে পর্যন্ত কিনতে পারবে। আগের 30 দিনের যে ছাড় ছিল তা 11 এপ্রিল শেষ হয়ে গিয়েছিল। এবার সেটির বদলে নতুন সময় দেওয়া হয়েছে। তবে এই সুবিধা ইরান, কিউবা ও উত্তর কোরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যাওয়া নিয়ন্ত্রণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগোচ্ছে, তাই যাদের দরকার তাদের কাছ থেকে তেল সহজে পৌঁছানো নিশ্চিত করতে তারা কাজ করছে। আলবেনিয়ার রাজধানী তিরানায় দুর্নীতির অভিযোগ ঘিরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা ও আতশবাজি নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও পেপার স্প্রে ব্যবহার করে।
প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ শুরু করে দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি অব আলবেনিয়া। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় কয়েকজনকে আটকও করা হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বহু আগেই প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল এবং দুর্নীতির অভিযোগে তার জবাবদিহি নিশ্চিত করা দরকার। এদিকে বিরোধী আইন প্রণেতারা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। গত ডিসেম্বর থেকে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, যখন দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীর ডেপুটি বেলিন্দা বলুকুর বিরুদ্ধে তদন্ত শুরু করে বিশেষ প্রসিকিউশন ইউনিট। এ ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।